ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশটি চালাচ্ছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরিকে নিয়ে ৩ সদস্যের অন্তর্বর্তী পর্ষদ। এরই মধ্যে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি পর্ষদ সর্বোচ্চ নেতার শূন্যস্থান পূরণে আয়াতুল্লাহর ছেলে মুস্তফা খামেনিকে নির্বাচন করতে যাচ্ছে। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, যিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে আসবেন তাকেই হত্যা করা হবে। এ অবস্থায় ইরান কি তাদের সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা থেকে পিছিয়ে যাচ্ছে? আর এ নিয়েই আমাদের আজকের বার্তা কক্ষ। ইরানের নতুন নেতৃত্ব কি হুমকির মুখে? প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় ইরানের নতুন নেতৃত্ব কি হুমকির মুখে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ডক্টর মুমিত আল রশিদ। ডক্টর মুমিত, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। প্রথম আলোর বার্তা কক্ষে সবাইকে শুভেচ্ছা এবং পাঠকদের অভিনন্দন। আপনি দেখেছেন, আমরা আজকে টপিক ঠিক করেছি যে ইরানের নতুন নেতৃত্ব কি হুমকির মুখে। এই হেডলাইনে একটা প্রশ্ন জাগবে, নতুন নেতৃত্ব কি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে? না, ঘোষণা হয়নি, কিন্তু ইরানের যে সর্বোচ্চ পর্ষদ তারা একটি মিটিং করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে। সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রয়াত খামেনির সাহেবের যে ছেলে মুস্তফা খামেনি, তাকে তারা দায়িত্ব দিতে যাবেন। 56 বছর বয়সী, বিপ্লবী গার্ডের সঙ্গে যার দারুণ সম্পর্ক এবং উনি একজন আলোচিত ব্যক্তিত্ব, প্রভাবশালী। তো এরই মধ্যে যেহেতু ইসরায়েল ঘোষণা দিয়েছে, ইসরায়েলের মূল যে শক্তিধর দেশ আমেরিকাও বলেছে যে সর্বোচ্চ নেতা যেই আসুক না কেন তার রক্ষা নেই, তাকে ধ্বংস করবে ইসরায়েল। সেজন্যই আমরা এটা রেখেছি যে ইরানের নতুন নেতৃত্ব কি হুমকির মুখে কিনা। আপনার বিশ্লেষণ? জি, আমি আসলে একটু পিছনে ফিরে তাকাতে চাই। বিশেষ করে আমরা যদি বলি যে ইমাম খামেনি, যিনি কিছুদিন আগে শহীদ হয়েছেন, যেটি হচ্ছে আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি, তিনি ধীরে ধীরে কিন্তু এই নেতৃত্বের জায়গাগুলো তার পরবর্তী অবশ্যই তারা চিন্তা করেছেন, এবং তার ছেলে যেহেতু প্রতিনিয়ত তার সঙ্গে ছিল, তার বাবার আচার আচরণ, তার বাবার শিক্ষা দীক্ষা সব পেয়েছে, এবং সেগুলো থেকে আমার কাছে মনে হয় মাসুদ পেজেশকিয়ান সহ যারাই এই যে এই নতুন রাহবার, আমরা যাকে বলি আধ্যাত্মিক গুরু, নির্বাচন করবেন, সেখানে তাকে নির্বাচন করার একটি প্রক্রিয়া হতেই পারে, হয়তোবা প্রথম পছন্দ তিনি হতে পারেন। এই বিষয়টি আমরা যেহেতু এখনো কেবলমাত্র ঘোষণা এসেছে, কিন্তু কবে নাগাদ এটা পুরোপুরি সবার মাঝে উন্মুক্ত করা হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত অস্পষ্ট। তবে মনে হচ্ছে যে খুব শীঘ্রই সেটি ঘোষণা হবে। এই যে হুমকি, সেই হুমকি তো একটা অবধারিত ছিল। ইরান কি এই স্ট্র্যাটেজিতে যেতে পারতো কিনা যে এই আলাপটা এখন না করে, যে অন্তর্বর্তী তাদের যে 3 জনের যে দায়িত্বে ছিলেন, প্রেসিডেন্ট সহ অন্য 2 জন সহ, তারা আপৎকালীন যে সংকট, সেই সংকটগুলো মোকাবিলা করা, এরপরে তাদের ওয়ার যে স্ট্র্যাটেজি সেগুলো তারা নির্ধারণ করা, এবং আঘাতের পরে যে পাল্টা আঘাত তারা যেভাবে চালাচ্ছেন সেটা কন্টিনিউ করা। মানে শত্রুকে কেন জানিয়ে দিতে হবে যে আমার নতুন নেতৃত্ব কারা? ইরান তো জানে, অবভিয়াসলি জানে যে নতুন নেতৃত্বে যেই আসুন না কেন তার জীবন হুমকির মুখে। হ্যাঁ, এটি আসলে দেখুন, আমার কাছে মনে হয়েছে যেটি আসলে আমি এখানে ধর্ম বা রাজনীতির বাইরেও ইরানি সভ্যতা সংস্কৃতির কথা যদি বলি, এটি আসলে 5000 বছর একেবারে এই সভ্যতার সময়কাল, এবং এই সভ্যতা প্রায় 2500 বছর ইরান কোনো না কোনোভাবে বাইরের বাইরের শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে। এবং কিন্তু কি হয়েছে যে যখন ইরান আক্রান্ত হয়েছে, ধীরে ধীরে আক্রান্ত হওয়ার পর একটা সময় পর ইরান উঠে দাঁড়িয়েছে, এবং এটি হতে পারে হয়তোবা সেই উত্তরাধিকারের রক্ত কিছুটা হলেও তাদের মধ্যে থাকতে পারে, স্বাভাবিক। এবং সেখান থেকে হয়তো হতে পারে যে যেহেতু তার একটি প্রতিপক্ষ রয়েছে, তাদেরকে মানসিকভাবেও যে আমরা আসলে
পিছিয়ে নেই, দমে যাচ্ছি না, এটাও হতে পারে। তবে আমি বলবো যে এটিও ঠিক যে যেহেতু আসলে এই নতুন যে নেতৃত্ব যিনি আসবেন, তিনিও তার জীবনও কিন্তু হুমকির মুখে আছে, এটি নিশ্চিত। কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি যে গত জুন মাসে যে 12 দিনের যুদ্ধ দেখলাম এবং এর পরবর্তী এখন যে সময়টা দেখলাম, আসলে ইরানে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেই। অতএব এটা কেউ আমরা বলতে পারছি না যে আপনি পুরোপুরি কোনো নেতাই কিন্তু সেফ নয়। ইভেন আমি যদি এই 3 জনের কথা বলি যারা এখন আপনি বলছেন আপৎকালীন সময়ে এরা দায়িত্ব পালন করবেন। হয়তোবা আপনি কালকেই শুনবেন হয়তোবা কোনো একটি আক্রমণে, কোনো একটি প্রতি আক্রমণে হয়তোবা তারাও মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। এটা অস্বাভাবিক কিছু নয়। হয়তোবা সেটাও তাদের মনে হয় চিন্তায় ছিল যে ঠিক আছে আমরা তো কি বলে আজ হোক কাল হোক আমাদের একটা কিছু বলতে হবে, কিন্তু যেন মনোবলটা আমাদের অক্ষুণ্ণ থাকে। হয়তোবা সেটাও হতে পারে এই জায়গাটাতে। প্রসঙ্গক্রমে একটি আলোচনা আমরা করব, সেটি হচ্ছে যে এই যে আপনি বললেন যে জেনে যাওয়া নতুন নেতৃত্ব কোথায় আসবে, কোথায় থাকবে, কারা হবেন। ইরানের মতো একটি সুসংগঠিত এবং নিয়মতান্ত্রিক দেশের দেখা যাচ্ছে যে নিয়মিতভাবে তাদের শীর্ষ নেতারা, তাদের হচ্ছেন পরমাণু বিজ্ঞানীরা, তারপর সামরিক বাহিনীর প্রধানরা, বিভিন্ন ফোর্সের প্রধানরা নিয়মিতভাবে গুপ্ত হত্যা, আততায়ীর হাতে হত্যা, এমনকি আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় মারা যাচ্ছেন। এই যে ইরানের লোকজন তারা গুপ্তচর বৃত্তির দায়ে নানানভাবে অভিযুক্ত, তারা ইসরায়েলকে, আমেরিকাকে জানিয়ে দিচ্ছে, মোসাদকে জানাচ্ছে, সিআইএ কে জানাচ্ছে গোপন তথ্য। এটা কি ইরানের অভ্যন্তরীণ সংকটের কারণে এটা হয়েছে? দেখুন, এখানে আমি একটু নির্মোহ আলোচনা আমাকে করতেই হবে। আমি আজকেও সম্ভবত কোনো একটি ওয়েবসাইট পড়ছিলাম এবং সেখানে দেখছিলাম যে কেন আসলে ইরানের দুর্বল দিকগুলো কি, এবং শত্রুপক্ষ কেন, প্রতিপক্ষ কেন এত সহজে তাকে অ্যাটাক করতে পারছে। মূলত হচ্ছে আমি যদি বলি এখানে দুটো জিনিস এসেছে ওই আলোচনায় দেখলাম। একটি হচ্ছে ইরানের অর্থনৈতিক অবস্থা প্রথমত, দ্বিতীয় হচ্ছে ইরানের রাজনৈতিক যেই সংকট, এটি কোনো না কোনোভাবে একটা সময় দীর্ঘদিন, প্রায় 1979 সালে বিপ্লব হয়েছে এবং সেখান থেকে এখন প্রায় 46 বছর বিপ্লবের, তো একটি দীর্ঘ সময়ে এটি কোনো না কোনোভাবে কিন্তু ফাটল ধরা স্বাভাবিক এবং কেউ না কেউ একটা প্রতিপক্ষ তৈরি হবেই। এবং এই জায়গাটিতে আমি বলবো যে ইরান কোনো না কোনোভাবে তাদের যে প্রতিপক্ষ রয়েছে, দেশের মধ্যে যেই অভ্যন্তরীণ যেই গ্রুপগুলো রয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসতে বা তাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে বিশেষ করে সলা পরামর্শ করা, একটা সংকট সমাধান করা, এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে এই নেতৃত্ব কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার কারণে কি হয়েছে, প্রতিপক্ষ সুযোগ নিবে ভাই। যখন আপনি দেখবেন আমার ঘরে যদি একটা আমার সমস্যা থাকে, এটি কিন্তু অবশ্যই বাইরের শক্তি সে তো চাইবে যে কোনো ভাবে আমাকে নিশ্চিহ্ন করে দিতে, আঘাত করার জন্য। সো এই সুযোগটা নেওয়া স্বাভাবিক। এবং সেখানে আমি দেখলাম যে আজকে গতকালকে আরেকজনকে বলা হয়েছে, মিস্টার কানি, তাকে গ্রেফতার করা হচ্ছে, যে উনি এর আগে যখন যে জুন মাসে যে আক্রমণটা হলো, তিনি সেখানে সকলে 26 জন যে শহীদ হয়েছেন, কিন্তু তিনি সেখানে ছিলেন, 10 মিনিট আগে চলে গেছেন। এখানে 40 জন যে শাহাদাত বরণ করেছেন, সেখান থেকে চলে গেছেন 10 মিনিট আগে। তাহলে কিভাবে, মানে এরা এখন কিন্তু আসলে এদের ভিতরের মধ্যে একটা সন্দেহের বেড়া জাল তৈরি হয়েছে। এবং এটি হতে থাকে তাহলেই তো এখানে তো শত্রুপক্ষের বা প্রতিপক্ষের সুবিধা কিন্তু এটাই যে আপনি আপনার বন্ধু কিন্তু তাকে বিশ্বাস করতে পারছেন না। একটা সময় পর আপনি নিজের মধ্যে একজন সংকোচে থাকবেন। এটা কিন্তু আমি বলবো যে প্রতিপক্ষ হিসাবে কিন্তু একটি তাদের জন্য বড় বিজয়। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে বর্তমান নেতৃত্ব এই জায়গাগুলোতে সুন্দরভাবে সমাধান করতে ব্যর্থ হয়েছে। এটি আমি বলছি। এটা কি শুধু ক্ষমতার দ্বন্দ্ব নাকি আর্থিক লোভ? কারণ আমরা জেনেছি অতীতে যে আমেরিকা এবং ইসরায়েল কোটি কোটি ডলার খরচ করেছে শুধুমাত্র গুপ্তচর বৃত্তির জন্য। মানে ইরানের ভেতরে যারা আছেন এবং ইরানের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে বিপ্লবী গার্ড থেকে শুরু করে বিভিন্ন যে ফোর্স আছে, কুদস ফোর্স থেকে শুরু করে বিভিন্ন ফোর্সের মধ্যে সদস্যদেরকে তারা বিপুল পরিমাণে অর্থ দিয়ে তারা লোভ দেখিয়েছে, তারা কিনে নিয়েছে। যেই কারণে আমরা দেখেছি কিন্তু যে ইসমাইল হানিয়া
জি, ইসমাইল হামাসের প্রধান, হ্যাঁ, তিনি কিন্তু ইরানের একটি সুরক্ষিত একটি বাসায় ছিলেন, তারপরেও তাকে কিন্তু বোমা হামলা করে মেরে ফেলা হয়েছে, পুঁতে রাখা বোমাতে। তো তথ্য কিন্তু নিয়মিতভাবে পাচার হয়ে যাচ্ছে, এই পাচার কিন্তু ইরানিরাই করছে। কিন্তু আপনি দেখুন, আমি বলবো, বিশেষ করে আমি যেহেতু ইরানে ছিলাম, ইরানের আমরা যখন ইন্টারনেট, এই যে এখন ইরানে পুরোপুরি ইন্টারনেট বন্ধ, বাট আপনি অন্য এরিয়াগুলো, যদি এমিরেটসের কথা বলেন বা যেখানে যুদ্ধ হচ্ছে, তাদের ইন্টারনেটগুলো বন্ধ নেই, কিন্তু এখানে আপনি পুরোপুরি ইন্টারনেট কন্ট্রোল করতে পারছেন। আপনি যখন একটি ফোন নিয়ে যাবেন, এই ফোনটি আপনাকে এয়ারপোর্ট থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু আপনি নজরদারির মধ্যে রয়েছেন, যদি আমি ভাবে বলি। কারণ আমি চাইলেই আমি সর্বোচ্চ 21 দিন ব্যবহার করতে পারবো একটি ফোন, এবং সেটি রেজিস্ট্রেশন না করলে, সরকারি ওয়েবসাইটে যদি আমি রেজিস্ট্রেশন না করি, সেটা আমি ব্যবহার করতে পারবো না। 21 দিন পরে সেটি অক্ষম হয়ে যাবে। তার মানে আপনি কিন্তু আমাকে নজরদারির মধ্যেই রাখছেন। কিন্তু সেই ক্ষেত্রে তাহলে আমি যদি বলি যে আপনি প্রতিরক্ষা ব্যবস্থায় অবশ্যই কোনো না কোনো ভাবে দুর্বলতা আছে, নাম্বার 1। নাম্বার 2 দেখুন, যারা গোয়েন্দা সংস্থা, আমি যদি বলি যে আপনি যেটা বলছেন যে কোটি কোটি টাকা, ভাই, আপনি প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাই, তাদের কাজই তো এটা, আপনাকে প্রলুব্ধ করা, আপনাকে গোপন তথ্য বের করে আনা। তাহলে আপনার এই জায়গায় জানা, এবং তাহলে আপনি কিভাবে দীর্ঘদিন আপনি বলছেন যে আপনি একটা পরাশক্তির সঙ্গে আপনি যুদ্ধ করবেন, এটাকে মানতেই হবে, একটা পরাশক্তি, তার যুদ্ধ করবেন। বা আপনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কথা বলছেন, যাদের যে ডোম প্রজেক্ট আমরা দেখেছি, 12 দিনের যুদ্ধ দেখেছি, হয়তোবা এখানে হয়তোবা কিছুটা অকার্যকর হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই বলবো যে এই জায়গাটিতে কিন্তু পুরোপুরি আমি মনে করবো যে তাদেরও ব্যর্থতা রয়েছে। আপনার ভিতরেই তো আপনার শত্রু, তাহলে আপনি বাইরের শত্রু দ্বারা আপনি কেন আক্রমণের চিন্তা করছেন? এটিকে অবশ্যই দেখা উচিত ছিল প্রথম থেকেই। কারণ খামেনি সাহেব যেখানে অবস্থান করছিলেন, উনি তার পরিবার, তার মেয়ের জামাই, নাতি, এরা সহ কিন্তু অবস্থান করছিলেন। তিনি কিন্তু এককভাবে ছিলেন না। সুতরাং তার মতো একজন সুপ্রিম লিডার, তিনি কোন বাসায় থাকবেন, তার স্ট্র্যাটেজি কি হবে, সেটা তো ক্ষণে ক্ষণে পরিবর্তন হওয়ার যোগ্য। সেটা কিভাবে শত্রুপক্ষ জেনে গেল, এবং নির্ভুল নিশানায় কিন্তু শোনা যাচ্ছে মাত্র 10 সেকেন্ড সময় লেগেছে তাকে হিট করতে, তার কম্পাউন্ডে হিট করতে। এই জায়গাটাতে আমি মনে করব যে কিছুটা হলেও, আমি বলবো যে কিছু না, পরিপূর্ণভাবে এটা এই জায়গাটায় বিশেষ করে এই পর্যবেক্ষণে কিছুটা হলেও ব্যর্থ ছিল। আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে এই প্রযুক্তি, আমি জানি, তাহলে আমার কি করা উচিত আসলে। এখন তিনি কি নিজেই ইচ্ছে করে ওই জায়গায় ছিলেন যে না ঠিক আছে, আমি তো কদিন আগে তো উনি বলেছেনই যে আমি তো চলেই যাচ্ছি, আমার তো বয়স শেষ হয়েছে, সো আমি চলে গেলে সমস্যা নেই, হয়তো এটাও শক্তি হতে পারে, তিনি সেভাবে হয়তো ভেবেছেন। কিন্তু একটা জনগণের জন্য উনি কিন্তু একটা বড় শক্তি ছিলেন, এটা তো বাস্তব। এই ইরানি জনগণকে উনি কিন্তু উদ্বুদ্ধ রেখেছেন, এটা তো বাস্তব, এটা তো আমরা অস্বীকার করতে পারছি না কোনো না কোনো ভাবে। কারণ একজন নেতা, তিনি তার পুরো, আমরা বলবো যে জাতিসত্তাকে ধারণ করেছেন এবং জনগণকে জাগিয়ে রেখেছেন। কিন্তু তিনি চলে যাওয়া মানে তার ছেলে আসবে, কিন্তু এটাও তো উচিত যে তার যে সুরক্ষায় আমাদের অন্যান্য বাহিনীগুলো, তাদের যারা ছিল তাদেরকেও সতর্ক থাকা দরকার ছিল, এবং তাদেরও বিভিন্ন পরামর্শ দেওয়া দরকার ছিল, এটা তো বাস্তব। একটি প্রশ্ন এরই মধ্যে আলোচনা আমরা যদি বলি যে চলে আসে, সেটা হচ্ছে যে ইরানে একসময় রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র বিলোপ করে তারপরে ইসলামী শাসনতন্ত্র আসছে। অনেকদিন ধরে গণতন্ত্রপন্থীরা ইরানের ভেতরে আন্দোলন করছে, আবার শাহর ছেলে ফিরে আসার জন্য চেষ্টা করছে আমেরিকা সহ বিভিন্ন দেশে ইন্ধনে। গণতন্ত্রপন্থীরা চাচ্ছে যে ইসলামী শাসনতন্ত্র বিলোপ করে গণতন্ত্রের অগ্রযাত্রা যেন শুরু হয় ইরানে। খামেনি সাহেবের ছেলেকে যদি সুপ্রিম কমান্ডার নিয়োগ দেয়া হয় সত্যি, তাহলে সেই পরিবারতন্ত্রই তো থাকলো। এটি আমি বলি, এটি আসলে আমি অবশ্যই আমার ইরানের বন্ধুরা শুনছেন, তারা জানছেন এবং তাদের দেখা উচিত, জানা উচিত। আমি বলবো এখানে আসলে যেটি হওয়া উচিত, ভিতর থেকে যেহেতু একটি দল প্রতিনিয়ত সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছে বা কোনো না কোনো ভাবে, এবং আমি ঢালাওভাবে সবাইকে আমি ট্যাগিং করছি না যে এর দালাল বা এজেন্ট, এভাবে বলছি না, কিন্তু যেহেতু আপনার রয়েছে, অবশ্যই উচিত হবে যদি তার ছেলে আসার পরে উনি যদি সবাইকে নিয়ে বসেন, যদি বলেন যে ঠিক আছে তাহলে সব পক্ষকে নিয়ে বসেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটি নতুন সমাধান হতে পারে। কারণ আমরা হয়তো অনেকেই, বাংলাদেশে আমরা অনেকেই জানি না আসলে ইরানের যে রাজনীতি, বিশেষ করে প্রথম থেকেই, বিশেষ করে হাশেমি রাফসানজানির সময় থেকে দুটো পক্ষ, একটি হচ্ছে উসুল গেরা হচ্ছে যারা মোটামুটি ধর্মীয় অনুশাসনগুলো একেবারে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে চায়, যাদেরকে আমরা
কট্টরপন্থী বলা হয়ে থাকে। আরেকটি হচ্ছে ইসলাহ তালাব, দ্যাট মিনস হচ্ছে সংস্কারপন্থী, অর্থাৎ লিবারালপন্থী, লিবারেলরা। এবং এটি কি হয়েছে, এই দুটো পক্ষ কিন্তু আছে, এবং দুটো পক্ষের একটি কিন্তু মাসুদ পেজেশকিয়ান নিজেও, বিশেষ করে যে সংস্কারপন্থী। হ্যাঁ, তাহলে এই জায়গাটিতে যদি আমরা চাইবো যুদ্ধটা থেমে যাক, আমি সাধারণ মানুষের পক্ষে, কারণ আমরা চাই না সাধারণ মানুষ ইরানি সভ্যতা সংস্কৃতি ধ্বংস হয়ে যাক, কারণ দিনে দিনে এটি এমন একটি সভ্যতা পুরো বিশ্বের জন্য সে আদর্শ, এই সভ্যতার, পারস্য সভ্যতাটা। আমরা চাইবো যে এই জায়গাটিতে যদি স্টেবল হয়, যুদ্ধে যদি কোনোভাবে যদি এটিকে মানে যুদ্ধের, যদিও ইরান বলেছে যে তিনি যুদ্ধবিরতি মানবেন বা করবে না, যদি যুদ্ধবিরতি হয়, আমার নিজস্ব পরামর্শ, কারণ আমরা তো আসলে মোটামুটি পারস্যে থেকেছি দীর্ঘদিন, এটা যদি দুপক্ষ নিয়ে বসা যায়, তিন পক্ষ নিয়ে বসা যায়, একটা সংস্কারপন্থীদেরও তাদের সঙ্গে কথা বলার একটা জায়গা তৈরি করে দেয় যে আসলে আমরা বসি, আমরা নিজেরাই সমাধান করি, এটি একটা সমাধান হতে পারে। নইলে এই দেশটি আসলে দিন শেষে ধ্বংস ছাড়া আর কিছুই আমি দেখছি না, এটি বাস্তবতা। আমরা কিন্তু দিন শেষে প্যালেস্টাইনের ধ্বংস দেখেছি। আমরা যত ইমোশনাল হই না কেন, আমরা তো বিশেষ করে এই অঞ্চলের মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ আবেগপ্রবণ, তারপর মুসলিম, আমাদের বাইতুল মুকাদ্দাস যেটি, আমরা এটি আমাদের, আমরাও সবসময় মানসিকভাবে প্যালেস্টাইনের পক্ষে থাকি, অনেক মানুষ ইরানের পক্ষে থাকে। দিন শেষে প্যালেস্টাইনকে ধ্বংস করা হয়েছে। এই যে মুসলমানদের মধ্যে অনৈক্য, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, এই সমস্ত দেশগুলো কিন্তু ইরানের পাশে নেই। ইরানের একদম পরীক্ষিত বন্ধু হচ্ছে রাশিয়া, চীন, কিন্তু ফিজিক্যালি হ্যাঁ। তো এই যে বলা হয় যে সৌদি আরবের কারণে সব সমস্যা জিয়ে থাকে, সৌদি আরব কি চাইলে আসলেই মধ্যপ্রাচ্যের সমস্যা মেটাতে পারে? আসলে দেখুন, যেটি আপনি বলছিলেন যে এই সকাল একটু আগে যে বিশ্লেষণটি আমি পড়ছিলাম, যে সেখানে অর্থনৈতিক এবং রাজনীতির কথা বলা হয়েছে, পাশাপাশি আরেকটি বিষয় বলা হয়েছে যে এই যুদ্ধে, এবারের যুদ্ধে ইরান সম্পূর্ণ একা। এবং আমরা যদি 12 দিনের যুদ্ধে থেকে, সেখানে কিন্তু কোনো না কোনো ভাবে রাশিয়া, চীন প্রতিনিয়ত তাকে সাহায্য করেছে, উৎসাহ দিয়েছে, কিন্তু এখন যেহেতু আমাদের পরাশক্তি যুক্ত হয়েছে, সেখানে কিন্তু ইরান পুরোপুরি একা। এবং এ কারণে লেবানন নামে মাত্র আছে, কিন্তু লেবাননের তো সেই শক্তি নাই। হিজবুল্লাহ ইরানের পাশে আছে, কিন্তু সরকার কিন্তু আবার ইরানের পাশে নাই। ওইদিকে ইয়ামানে আপনি দেখেন, সরকার হচ্ছে আমি সৌদিপন্থী যদি বলি, বা এদিকে কিন্তু ইয়ামানের হুতি, তাদের সামর্থ্য আমার চিন্তা করতে হবে, তারাও তো ছোট্ট একটি জায়গা জুড়ে আছে। বা ইরাকের যদি আমরা বদর বাহিনীর কথা বলি, যারা হচ্ছে মোটামুটি শিয়া মিলিশিয়া, যারা সহযোগিতা করবে, কিন্তু তারা তো মূলত এরা, আমি বলবো যে এই জায়গাটিতে যদি সৌদি আরবের কথা বলা হয়, এখানে কোনো না কোনো ভাবে একটি রেষারেষি জায়গা রয়েছে। বিশেষ করে আমি বলবো যে ভাই, সিরিয়ার যুদ্ধ যদি আমরা দেখি, সিরিয়াতে দুইটা পক্ষ ছিল, একটা পক্ষ রাশিয়া, ইরান ছিল, আরেকটি পক্ষ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ টার্কি বা অন্য পক্ষ। এখানে কি হয়েছে, এই জায়গাটিতে আমি দেখি ইরান সম্পূর্ণ একা, এবং সৌদি আরবকে সহজে আমরা দোষারোপ করতে পারি। কেন? যেহেতু তার ওখানে কাবা রয়েছে, তার ওখানে মুসলমানদের পবিত্র জায়গা রয়েছে, এবং এই যেহেতু সৌদি আরব আশাটাও বেশি, এবং পুরো মুসলমানের আশাটা তার উপরেই বেশি, আসলে এটা বাস্তবতা। কিন্তু সে হিসাবে আসলে সৌদি আরবের চাইলে সে অগ্রণী ভূমিকা পালন করতে পারতো, এটি বাস্তবতা। এটা করে না কেন? এটি আসলে ধরুন দিন শেষে আমরা অনেক কথাই, কিছু যদি মনে না করেন, শিয়া সুন্নি বিভেদের কারণে এটা আসলে অনেক কথাই তো আমরা আসলে অনেক সময় বলতেও পারি না, বা আমাদের বলার জায়গাও, কিন্তু দিন শেষে রিয়েলিটি আমাদের মানতে হবে। বিশেষ করে এখানে আমরা চাই বা না চাই, কোনো না কোনো ভাবে এই জায়গাগুলো আসে, যে শিয়া সুন্নির একটা দ্বন্দ্বের কথা আমরা দূর থেকে ভাবি যে হয়তো এটা আছে। বা আজকে সিরিয়ার অবস্থা দেখি, যে যেই দ্বন্দ্ব শিয়া সুন্নি বা ধর্ম, এই দ্বন্দ্ব, এখানেও একটি বড় ভূমিকা সৌদি আরব প্রথম থেকে পালন করতে পারতো। এই জায়গাগুলো আসলেই আমার কাছে মনে হচ্ছে যে শিয়া সুন্নি দ্বন্দ্বটাও আমাদের কোনো না কোনো ভাবে এখানে এসেছে। এটা হতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে, যে আমিও ভেবেছি যে এটা একটা বড় কারণ হতে পারে। আরেকটি হচ্ছে যে পারস্যর, যেহেতু ইরানের একটি বড় রকম আভিজাত্য আছে, এটা বাস্তবতা, পারস্য সভ্যতার একটি আভিজাত্য আছে, সেই আভিজাত্য অস্বীকার করা যাবে না। কিন্তু সেখানে আমরা আসলে এই জায়গাটিতে কোনো না কোনো ভাবে আমাদের মুসলিম বিশ্ব ব্যর্থ হয়েছে, আরব লীগ ব্যর্থ হয়েছে, ওআইসি ব্যর্থ হয়েছে। ধরেন ইরানের যে স্কুলটাতে মিনাব, দক্ষিণাঞ্চলের মিনাবের যে স্কুলটি, প্রাইমারি স্কুল মেয়েদের, সেখানে বলা হচ্ছে যে 180 জনের মতো বাচ্চা মারা গেছেন। এই বাচ্চার
যে শরীরের যে রক্ত সেটি কিন্তু লাল, সেটি কিন্তু অন্য রঙের না। এটাই। তো এই বাচ্চা সে শিয়া না সুন্নি এটা কি ম্যাটার করে? অবশ্যই। আমারও তো একটি মেয়ে অবশ্যই। বাচ্চা আছে। তো আমার কাছে মনে হয়, আমি যখন তার ওই বাচ্চাদের লাশ দেখেছি আমার নিজের মেয়ের কথা মনে পড়েছে। আমি কি তখন ভেবেছি যে এই মেয়েটি শিয়া নাকি সুন্নি? তো এই বিভেদ কেন? এটি আসলে দেখুন, এই কথা যদি আমরা বলি, এটি আসলে তো আপনি মুসলমানদের কথা বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইহধাম ত্যাগ করলেন, এখান থেকে চলে গেলেন, তার চলে যাওয়ার ১৫০ বছরের মধ্যে মুসলমানদের পুরো একদম শাসন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। হযরত আবু বকর সহজভাবে ঠিক আছে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। হযরত ওমর তাকে হত্যা করা হয়েছে। আততায়ীরা মেরে ফেলেছে। ইভেন ইমাম হাসানকে বিস্ফোরক করা হয়েছে, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। এভাবে আপনি যদি দেখেন যে, এবং কোনো ভাবে ইভেন এগুলো কিন্তু গড়িয়েছে দীর্ঘ সময়। একেবারে পরবর্তী সময় যত মুসলমানদের পতনের জন্য মুসলমানরাই দায়ী। আপনি কিন্তু বলতে পারবেন না সালজুকি আমলের যে মুসলমানদের জন্য যেটি পারস্য সভ্যতাকে বিশাল একটি জায়গায় দাঁড় করিয়েছিল। ইভেন এই যেখানে গাদ্দারির কথা বলা হচ্ছে, দালালির কথা বলা হচ্ছে, ভিতর থেকে মুসলমানরাই করেছে ভাই। এমনকি টার্কির কিন্তু স্ট্রং আমরা রোল দেখি না। টার্কির দেখছি না। এখানে মিশরের সিসি আমরা যদিও বলছি, মিশর একটা এখানে আসতে পারতো, অথবা আমি কাতার আমরা সবসময় দেখি সে থাকে মূলত মধ্যস্থতার ভূমিকায়। ইভেন তালেবানদের সঙ্গে যে শান্তি চুক্তি হয়েছে সেখানেও কিন্তু আমরা অবাক হয়েছি যে কাতার সেটি নেগোশিয়েট করেছে, কাতার সেটি নিজের মতো করে সুন্দরভাবে এটি সমাধানে পৌঁছেছে। বিশেষ করে যুদ্ধ তো থেমেছে, এটা তো আমরা স্বীকার করতে পারি। এই জায়গাটিতে কিন্তু আমার কাছে মনে হয় আমরা মুসলিম বিশ্ব ব্যর্থ হয়েছি। এই সুযোগটা দিচ্ছেই, সবাই নিবেই, এটা বাস্তবতা। জিনিস খেয়াল করেছেন, স্ট্র্যাটেজিগত কারণে ইরানের পাশে সবসময় পাকিস্তান থাকে, কিন্তু ইরানে হামলার ঠিক ৩-৪ দিন আগে কিন্তু পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ লেগে গেছে। বিশ্লেষকরা বলছে এই যুদ্ধটা লাগিয়ে দেয়া হয়েছে যাতে করে ইরানের দিকে কনসেন্ট্রেট করতে না পারে কে? পাকিস্তান। আচ্ছা, পাকিস্তান ব্যস্ত থাকলো আফগানিস্তান নিয়ে। দিন শেষে কিন্তু টার্কিও আসলো না, তারপরে আরব আমিরাত তো আগেই আসবে না, ঠিক আছে, তাদের সঙ্গে দীর্ঘদিনের রেশারেশি, সৌদি আরব তো আসবেই না। এই যে একা হয়ে যাওয়া, ইরান কি এই সংকট মোকাবেলা করতে পারবে? আপনি যেটি বলছেন আসলে পাকিস্তানের কথা, আসলে আমি জানি না কিভাবে দেখবেন, তবে আমি আসলে মনে করি না যে পাকিস্তান এখানে আসলেই ইরান খুব বেশি মানে তার থেকে সহযোগিতা পেত। আসলে আমরা অতীতে দেখেছি ইমরান খান সবসময় পাকিস্তানের একটা কথা বলা যায়, ইরানকে সাপোর্ট দেওয়া যায়, কথা বলা যায়, কিন্তু আপনি ধরেন তাকে তো এখন ইরানকে আপনি কি করবেন? পাকিস্তানের মাঝখানে রয়েছে আফগানিস্তান একটা সীমান্ত, বা এক পাশ দিয়ে হচ্ছে ইরানকে আপনি সহযোগিতা করতে পারবেন, কিন্তু সেখানে আপনি যেই জায়গাগুলো দিয়ে আপনি তাকে সহযোগিতা করবেন বা যেভাবে তাকে চাইবেন, এটা তো পাকিস্তানের নিজেই তো নিজের বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনি প্রতি শুক্রবার কোনো শুক্রবারে কোনো একটা মসজিদে বিস্ফোরণ হচ্ছে, আপনি এগুলো কিভাবে, সেখানেও শিয়া সুন্নি দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব আছে। কদিন আগে আমরা দেখলাম শিয়াদের মসজিদ, এটা হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। তাহলে আপনি তো মুসলমানদের জায়গা ঠিক নেই। আপনি যদি চান, আপনি আজকের এই যুদ্ধ চাইতে আমরা বলবো মুসলমানরা যখনই বিশ্বে নিজের মতো জায়গা তৈরি করেছে, সেখানে হচ্ছে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, নিজের প্রযুক্তি, এগুলোকে আপনাকে ভাই নিজের জায়গায় উৎকর্ষ সাধন করতে হবে। নইলে আপনি এই যুদ্ধ দিয়ে বা আপনি যদি বলি যে সহজাত যে জিহাদি মনোভাব নিয়ে, এটি অবশ্যই করবেন আপনি। কখন? আপনি নিজের সক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। আপনি ইরান একটা জায়গায় অর্জন করেছে, আমরা বলছি না, একটা জায়গায় কিন্তু সে দাঁড়িয়েছে, সে বলছে, কিন্তু এই জায়গাগুলোতে পাশাপাশি একটা না, আরো তো কয়েকটা রাষ্ট্রকে একসঙ্গে তাদের মুভ করতে হবে। এবং একটা সময় পর আপনি 50 বছর পর বলবেন যে আমার এতগুলো নোবেল লরিয়েট রয়েছে, এতগুলো আমার সায়েন্টিস্ট রয়েছে, এতগুলো আমার সাহিত্যিক রয়েছে, এতগুলো আমার রাজনীতিবিদ রয়েছে, এতগুলো আমার বিশেষজ্ঞ রয়েছে। আপনি তো এটা বলতে পারছেন না, এটা তো বাস্তবতা। এই জায়গাগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না। আমরা কিন্তু এখানে যথেষ্ট পিছিয়ে আছি, আমরা কোনো পড়াশোনা করি না, এটা বাস্তবতা ভাই। আমরা আমাদের কোরআনটাকেই ঠিকমতো আমি পড়ি না। আমি দুঃখিত যে আমরা কোরআনটাকে শুধু মুখস্থ করছি, কোরআনের প্রত্যেকটা অনুবাদ আমরা পড়ি না, ধরে যে কি বলছে। আমি বাইবেল পড়ছি না, বাইবেল আমার পড়া উচিত, আমার গীতা পড়া উচিত। প্রত্যেকটি ধর্মগ্রন্থ না পড়লে আপনি বুঝবেন না যে কোন ধর্মে কি বলা হয়েছে। এটা তো বাস্তবতা। পড়ি না, আমাকে জানতে হবে, আমাকে পড়তে হবে। এগুলো পড়া মানে হচ্ছে আমি ওই ধর্মে আকৃষ্ট হয়ে যাওয়া না। যখন আপনি পড়বেন, নিজেকে জানবেন, নিজেকে জানতে হবে। আমি সব প্রযুক্তি ব্যবহার করছি, কিন্তু আমি তো প্রযুক্তিকে
সেটা কিভাবে তৈরি হলো, আমি দেখি আমি কি করতে পারি। সে তো এই জায়গাটা, ইরান কিন্তু একটা জায়গা তৈরি করেছিল, কিন্তু সেই জায়গাটা কি আমাদের নিজেদের ভুলে আমরা নিজেরাই এই কাজগুলো করছি, এটা বাস্তবতা, এটা আমরা ধরে রাখতে পারছি না। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে না, 4 সপ্তাহ হতে পারে। 4 সপ্তাহ মানে 1 মাসের মতো। এরই মধ্যে কিন্তু 5 দিন চলে গেছে। শনিবারে হামলা হয়েছে, আজকে বুধবার। তো এই 5 দিনেই যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে ইরানের, ইরান যদিও পাল্টা হামলা চালাচ্ছে, কিন্তু রিয়েলিটিটা হচ্ছে ইরানের বিভিন্ন সদর দপ্তর, বিশেষ করে গোয়েন্দা সংস্থা সদর দপ্তর, তারপরে হচ্ছে বাসিজের যে দপ্তর, একদম তারপরে হচ্ছে তাদের যে কুদস ফোর্স থেকে শুরু করে, তারপরে বিপ্লবী কাউন্সিল থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ম্যাসাকার করে ফেলেছে, বিভিন্ন প্রদেশে হামলা করেছে, অসংখ্য জেনারেলকে মেরে ফেলেছে। এখনো ওই তালিকা বের হয়নি, কিন্তু শোনা যাচ্ছে যে পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিশেষ করে বিভিন্ন ফোর্সের প্রধান, যারা গোয়েন্দা সংস্থার প্রধান, প্রতিরক্ষা মন্ত্রীকে তো মেরেই ফেলেছে, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এই যে শেষ করে দেওয়া হলো, এতে করে কি মনে হচ্ছে যে ইরান এইটা রিকভারি করতে অনেক সময় লাগবে, নাকি ইরানের রেডিমেড মানে থাকেই যে এই বাহিনীটা মারা গেলে সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার রেডি থাকে? এটি যেটি বলেছেন যে 4 সপ্তাহের কথা, আমি আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে মোটামুটি আজকে 5 বা সপ্তাহ 5ম দিন, 2 সপ্তাহ তারা একটি নিজেদের মধ্যে একটা ইয়ে করেছে, 2 সপ্তাহ তারা এটাকে মানে এটাকে যুদ্ধ চালাবে এরকম একটি সম্ভাবনা আছে, এটা তারা বলছে। হয়তো বা মানসিকভাবে যেন দুর্বল হয়ে পড়ে, সেটি হতে পারে। এবং এই জায়গাগুলোতে আমরা আসলে যদি বলি যে এই ইরানের বিশেষ করে সভ্যতা যে করেছে ভাই, সভ্যতার জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে আমরা হয়তো বা দেখবো যে জেনারেলদের জায়গাগুলোতে একজন আসছে, আরেকজন তৈরি হচ্ছে, এগুলোর একটা হয়তো বা ঘাটতি হবে, এটা বাস্তবতা। কিন্তু শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে এই জায়গাগুলো, বিশেষ করে আমি প্রযুক্তির ক্ষেত্রে, যেহেতু প্রযুক্তিটাই বিজ্ঞানীদের কথা বলা হচ্ছে, এই জায়গাগুলোতে একটু দীর্ঘ সময় লাগবে, এটি বাস্তবতা। এটি আমরা আমাদের হয়তো মানতেই হবে যে, তবে তৈরি হচ্ছে। ইরানি ছেলেরা কিন্তু প্রচুর মেধাবী, আমি যেহেতু দেখেছি, ওরা প্রতিনিয়ত রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করে। সো এটা আবার ভাবার অবকাশ নেই যে এটা শূন্য হয়ে যাবে, যেটা হবে না। আমার মনে হচ্ছে যে এই হবে না, আশা করা। আপনি জানেন যে আলী খামেনির যে স্মরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল আজ বুধবার তেহরানের সময় রাত 10টায় গ্র্যান্ড মোসাল্লায় প্রার্থনা ময়দান আছে, সেখানে হওয়ার কথা ছিল। 3 দিন ব্যাপী প্রোগ্রাম, সেই প্রোগ্রাম স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আমি কথা বলেছিলাম, তেহরান রেডিওতে কাজ করতেন একজন বাংলাদেশি সাংবাদিক, তার সঙ্গে আজকে কথা বললাম। তিনি বললেন যে যেহেতু এই ধরনের অনুষ্ঠানে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ ইরানিরা ব্যাপকভাবে সমাগম হয়, তারা অংশ নেন, যেই কারণে ম্যাস কিলিং এর একটা আশঙ্কা থাকতে পারে। তো সেই আশঙ্কায় এই প্রোগ্রাম বাতিল করা হয়েছে। এটি হতে পারে, বিশেষ করে মুসাল্লা যেই ময়দানটি, এটি হচ্ছে ইরানে বিখ্যাত হচ্ছে, আমরা আসলে বইমেলা হয়, আচ্ছা, বিশাল বইমেলা হয় প্রতি বছর মার্চ এপ্রিলের দিকে হয়, এবং এই বইমেলাটি বসন্তের শেষে হয়, এবং এই বইমেলাটি পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে অত্যন্ত আকর্ষণীয়, এবং মোটামুটি লাখ লাখ লোক বিভিন্ন সময় এখানে যাতায়াত করে। এবং এই জায়গাটিতে তেহরানে 2টো জায়গায় জুমার নামাজ হয়। জুমার নামাজ এটি হচ্ছে তেহরান বিশ্ববিদ্যালয়, আর এই সময়টা এখন আস্তে আস্তে ধীরে ধীরে যেহেতু ঠান্ডার সময় চলে যাচ্ছে, এখন হয় এই জায়গাটা জুমা নামাজ, অর্থাৎ সেখানে বিশাল একটি জমায়েত। এবং হয়তোবা সেটি হতে পারে যে, বিশেষ করে আমিও ভাবছি, অনেকেই হয়তোবা ফেসবুকে পোস্ট শেয়ার করছেন যে এটা আসলে আমার কাছেও মনে হয় যে এই সময়টা এই ধরনের প্রোগ্রাম নাও হতে পারে, এটা নাও হতে পারে। এটা আমরা শেষের দিকে চলে এসেছি। আজকে একটি খবর এসেছে সবগুলো গণমাধ্যমে যে কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ট্রাম্প 2জন কুর্দি নেতার সঙ্গে আলোচনা করেছেন ফোনে। তো কুর্দিদের সব ধরনের সহযোগিতার কথা বলেছেন। কুর্দি নেতারা বলেছেন তাদেরকে অস্ত্র সহযোগিতা করতে, অস্ত্র দিয়ে, যাতে করে তারা বর্তমান যে রেজিম আছে ইরানের, সেই ফোর্সের উপরে তারা হামলা করতে পারে, আস্তে আস্তে চারদিক থেকে আক্রমণ করার জন্য। ইরান স্ট্র্যাটেজিকগতভাবে এবং ভৌগোলিক অবস্থানগত কারণে যে
দখল করে যাওয়া, হামলা করে তাদেরকে কাবু করা কি যাবে? এটি আসলে আমরা যখন ইরানের আকাশে উড়ে যাই, মানে বাইরে দুবাই থেকে বা দোহা থেকে, আপনি যদি দিনের বেলা যান, আপনার পুরো তেহরান উপর থেকে মনে হবে যে খা মরুভূমি, আর কিছুই নেই। এখানে কোনো জনবসতি নেই, সবুজ নেই। প্রায় 12 গুণ, বাংলাদেশের চাইতে 12 গুণ বড়। কিন্তু আপনি যখনই বিমান থেকে দেখবেন মনে হবে যে পাহাড় পর্বত। 2/3 হচ্ছে সেখানে পাহাড় এবং মরুভূমি, যেখানে লোকজন বসবাস করে না। অর্থাৎ মাত্র একটা অংশে শুধুমাত্র জনসাধারণ বসবাস করে, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী। তো প্রায় 8.5। হ্যাঁ, এবং যেহেতু পাহাড় পর্বত, এই জায়গাগুলোতে আপনি আফগানিস্তানে দেখেছেন যে কোনো না কোনো ভাবে যখন আক্রমণ হয়েছে, কিন্তু পাহাড় পর্বতের কারণে সমস্যাটা হয়েছে। এখানেও এটা কিন্তু বড় সমস্যা হচ্ছে যে বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে। কিন্তু আপনি যখন বিশেষ করে এই জায়গায় যাবেন, আলেকজান্ডার দি গ্রেট যখন একেবারে ডাইনেস্টিতে 327 অব্দে আক্রমণ করে, তখনও কিন্তু টানা 2 মাস সেখানে অবস্থান করেছিল যে ভিতরে ঢুকবে কিভাবে, কোন রাস্তা দিয়ে। সো এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট দুর্গম এরিয়া। ইরানে কিন্তু ভৌগোলিকভাবে এই জায়গাগুলোতে যথেষ্ট, আমি বলবো এখানে ইরানে ইতিবাচক অবস্থানে আছে। সো কুর্দিদের আপনি যদি এখানে আর্মস দেওয়ার কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু তার্কির একটা বড় মাথা ব্যথা কিন্তু কুর্দি। আপনি সিরিয়ার একটা বড় মাথা ব্যথা হচ্ছে কুর্দি। এত সহজ হবে না, এবং এই জায়গাটা আমার মনে হয় না এটা হতে পারে কি গৃহযুদ্ধ হতে পারে ভাই। আমার কাছে মনে হয় গৃহযুদ্ধ। বিশ্লেষকরা সেই আশঙ্কাই করছে যে ইরান যেহেতু ইরানে ঢুকতে হলে স্থলভাগে ভাবে ঢুকতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ইরানের যে বিশাল সেনাবাহিনী, তাদেরকে মোকাবিলা করতে হবে। সেনাবাহিনী না শুধু, এখানে একটা বাসিজ, যেটি হচ্ছে একবার রাহাবারের সরাসরি ক্লাস 5 থেকে যারা মানে এই বাসিজের সদস্য, ক্লাস 5 থেকে একদম 79-90 বছর পর্যন্ত, 90 বছরের পুরো সেও বাসিজের মেম্বার। তার মানে তারা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে পাড়া মহল্লায় তাদের একটা আছে, একচ্ছত্র আধিপত্য। তারাও কিন্তু নেমে যাবে। এবং মানে গেরিলা যুদ্ধ হলে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এবং হ্যাঁ, যেমন ইরান যুদ্ধ, ইরাক ভেবেছিল যে সাদ্দাম ঘোষণা দিয়েছিল যে আমি এই সকালের নাস্তা খাবো হচ্ছে এই আহবাজ সীমান্তে, আমি দুপুরবেলা লাঞ্চ করব তেহরানে। সেটি 8 বছর সেটি দীর্ঘ হয়েছিল। সো এই জায়গাগুলোতে আপনি ইরাক কঠিনই হবে আমার কাছে মনে হচ্ছে। গৃহযুদ্ধের এই জায়গাগুলোতে গৃহযুদ্ধ হবে আসলে এই জায়গাগুলোতে, মানে যদি স্থল পথে আক্রমণ হয়, আমার তাই মনে হচ্ছে। যাই হোক, আমরা আশা করব যে এই রক্তপাত বন্ধ হবে। নিশ্চয়ই ইসরায়েল আমেরিকার বোধোদয় হবে, আর ইরানও নিশ্চয়ই গণতন্ত্রের পথে যাবে। তারাও হয়তো আলাপ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনে এগিয়ে আসবে। আমরা দিন শেষে রক্তপাত চাই, একটি রক্তপাতহীন আমরা একটি যুদ্ধ পৃথিবী চাই। এটি আমাদের আসলে মূল উদ্দেশ্য, মূল চাওয়া। আসলে এটাই আমরা সাধারণ মানুষ সবাই, আমরা আসলে ভাষা সাহিত্য নিয়ে কাজ করি, ইরানকে নিয়ে কাজ করি। আমরা ইরানের মানুষের জন্য আমাদের মন কাঁদে, একটা সভ্যতার জন্য মন কাঁদে। আমরা আসলে চাই না এই সভ্যতাটা পৃথিবী থেকে হারিয়ে যাক। ইরানের মানুষের জন্য আমাদের প্রার্থনা থাকলো, শিশুদের প্রতি প্রার্থনা থাকলো, ইরান আবার ঘুরে দাঁড়াক, এই প্রার্থনাই আমরা করি। ধন্যবাদ। ডক্টর মৌমিত আল রশিদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু ইরানে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন, আপনার মাধ্যমে জানলাম ইরানের অনেক বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আবার দেখা হবে। প্রিয় দর্শক, আমরা আলাপ করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ডক্টর মৌমিত আল রশিদের সঙ্গে। আমাদের আলোচনার বিষয় ছিল ইরানের নতুন নেতৃত্ব কি হুমকির মুখে কিনা। আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। যারা অনুষ্ঠানটি দেখতে পাননি তারা প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ দেখতে পাবেন। বার্তা কক্ষ অনুষ্ঠানটি আবারও প্রচার হবে আগামীকাল রাত 8টায়। আমরা নতুন কোনো বিষয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা।